15 বছর যাবৎ গ্যাস্ট্রিকের ওষুধ খাই। সব ডাক্তার একই বলছে গ্যাস্ট্রিক খাইতে হবে। এমন কোনো প্রেসক্রিপশন পাওয়া যায় না যে গ্যাস্ট্রিকের ওষুধ নাই। বছরে ৩,৫০০ কোটি টাকার গ্যাস্ট্রিকের ওষুধ খায় দেশের মানুষ। বাড়ছে হাড় ক্ষয় রোগ সহ মৃত্যু ঝুঁকি। পদ্মা সেতুর রেল প্রকল্পের ত্রুটি সমাধানে জাজিরা প্রান্তে বাড়ছে পাইল। মাওয়া প্রান্তেও নকশায় পরিবর্তন, সায় দিল সেতু কর্তৃপক্ষ। এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে না থাকার ঘোষণা ট্রাম্পের। ক্যাপিটাল হিলে তাণ্ডবের পর ট্রাম্প প্রশাসনে পদত্যাগের হিড়িক। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। অন্য প্রসঙ্গ, গত এক বছরে ৩,৫০০ কোটি টাকার গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন দেশের মানুষ। মানসিক স্বস্তি, ফার্মেসির বিক্রেতার পরামর্শ এবং কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসকের ঢালাও প্রেসক্রিপশনের কারণেও বাড়ছে বিপুল বিক্রি। বিনা কারণে দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ রক্তের স্বল্পতা, হাড় ক্ষয় থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে মৃত্যু ঘটাতে পারে বলে মত বিশেষজ্ঞদের। নুরুল ইসলামের ছবিতে মুজাহিদ শুভর রিপোর্ট। 15 বছর যাবৎ গ্যাস্ট্রিকের ওষুধ খাই, বিরিয়ানি পোলাও খাইলাম, তখন হয়তো মাঝে মধ্যে খাই। চিকিৎসকের পরামর্শ নেওয়া মনে করি না। ডাক্তার আমি চেঞ্জ করছি, সব ডাক্তার একই বলছে গ্যাস্ট্রিক খাইতে হবে। সুস্থ কিংবা অসুস্থ যাই হোক, গ্যাস্ট্রিকের ওষুধ খেতে অন্তত চিকিৎসকের কাছে যেতে চান না রোগীরা। ওষুধ বিক্রেতারা বলছেন প্রতিদিনের মোট বিক্রি হওয়া ওষুধের অন্তত 20% গ্যাস্ট্রিকের। ডাক্তার যদি নাও লেখা দেয় তারপরও নিজের থেকে চেয়ে গ্যাস্ট্রিকের ওষুধটা নেওয়া যায়, বলে যে আমাদের গ্যাস্ট্রিকটা একটু বেশি। এমন কোনো প্রেসক্রিপশন পাওয়া যায় না যে গ্যাস্ট্রিকের ওষুধ নাই। জরিপ বলছে 2019-এর জুলাই থেকে 2020-এর জুন পর্যন্ত দেশে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে 3,500 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন বিক্রি হওয়া ওষুধের অর্ধেকই মানুষ খাচ্ছে অপ্রয়োজনে। বাড়ছে মৃত্যু ঝুঁকিও। রক্তশূন্যতা দেখা দেয়, স্বল্প আঘাতে হাড় ভেঙে যায়, বৃহদান্ত্রের মধ্যে এক ধরনের জীবাণু বাসা বাঁধে, তাতে রক্ত আমাশা হয় এবং তাতে কখনো কখনো দ্রুত অগ্রগতি ঘটে, সেটা থেকে রেয়ারলি মৃত্যু হতে পারে। স্টমাকের পলিপ হয়, এই স্টমাকের পলিপ বা এই আমাদের অন্ত্রের মধ্যে যে কোনো জায়গায় যে পলিপ থাকে সেটা কিন্তু আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিই, কারণ এই পলিপগুলো বড় হলে এগুলো থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুনির্দিষ্ট গবেষণা না থাকলেও বিশেষজ্ঞদের ধারণা দেশের অন্তত 70 থেকে 80% প্রেসক্রিপশনে গ্যাস্ট্রিকের ওষুধ লিখছেন চিকিৎসকরা। যথার্থ পর্যবেক্ষণ ছাড়া রোগীকে ঢালাওভাবে গ্যাস্ট্রিকের ওষুধ না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। সাধারণভাবে যদি রোগীর গ্যাস্ট্রিকের উপসর্গ যদি না থাকে তাহলে আমরা কোনো গ্যাস্ট্রিকের ওষুধ দেবই না, কিন্তু উপসর্গ থাকলে এটাও ঠিক যে আমাদের দেখতে হবে এন্ডোস্কোপি করা, এইচ পাইলোরির পরীক্ষা করা, এই পরীক্ষার রিপোর্টগুলোকে ইন্টারপ্রিট করার জন্য সমধিক বিজ্ঞ যদি মনে না করি তাহলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে রেফার করতে হবে। ব্যথার ওষুধ খেলেই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, এই ধারণা সবার ক্ষেত্রে সঠিক নয় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। যার পাকস্থলী ভালো আছে বা আলসার রোগ নেই তারা স্বল্প মেয়াদে অর্থাৎ 1-1.5 সপ্তাহ পর্যন্ত গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়াই ব্যথার ওষুধ খেতে পারবেন। 2টা কমছে না তো 4টা খায়, বা 20 মিলিগ্রাম কমছে না 40 মিলিগ্রাম খায়, 40-এ কমছে না তো 80 মিলিগ্রাম খায়। আমরা অনেক রোগী দেখছি যে 160 মিলিগ্রামও খাচ্ছে। তো এটা তো কোনোভাবে যৌক্তিক না বা বৈজ্ঞানিকও না। ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল সহ প্রায় প্রতিটি ব্র্যান্ডের গ্যাস্ট্রিকের এক একটি ওষুধের খুচরা মূল্য 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত। বছরের পর বছর অপ্রয়োজনে এবং অভ্যাসবশত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শারীরিক ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছে বলে মনে করছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে পদ্মা সেতু রেলের ত্রুটির সমাধান আসতে শুরু করেছে। পাইল বাড়িয়ে রিডিজাইন করে সমস্যা সমাধান হয়েছে জাজিরা প্রান্তে। আর মাওয়া প্রান্তে খুঁটি উঠে যাওয়ায় ডিজাইন পরিবর্তন আনা হবে। সেতু কর্তৃপক্ষ রেল প্রকল্পের এমন সমাধানে সম্মত হয়েছে। গত 14 সেপ্টেম্বর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের হেডরুম উচ্চতার ত্রুটি প্রকাশ পায়। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। সম্ভাবনার পদ্মা সেতু আগের নকশায় দেশের সড়ক পথের হেডরুমের ক্ষেত্রে হরাইজন্টাল 15 মিটার ও ভার্টিক্যাল 5.7 মিটার পরিমাপকে স্ট্যান্ডার্ড মানা হলেও পদ্মা সেতুর রেল প্রকল্পে তা মানা হয়নি। এতে সেতুতে ট্রাক, কাভার্ড ভ্যান ও দ্বিতল বাস প্রবেশ করতে পারবে না আশঙ্কায় পদ্মা সেতু কর্তৃপক্ষ রেল প্রকল্পের কাজে আপত্তি দেয়। প্রায় 6 মাস পর পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের ত্রুটির সমাধান বেরিয়েছে। সংকটের সহজ সমাধানে খুশি পদ্মাপাড়ের মানুষ। পদ্মা সেতুর এই রেলের সমস্যার সমাধানের জন্য অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে হস্তক্ষেপ করা হয়েছে,
আমি মনে করি এটা যুগোপযোগী একটা সমাধান। আমাদের যে আর্থিক ব্যয়, সময়ের ব্যয়, দোনোটাই আমরা মুক্তি পেয়েছি। এই কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বাঙালি হিসেবে গর্বিত যে আমি সরাসরি পদ্মা সেতুতে কাজ করতে পারতেছি। কর্মকর্তারা বলছেন, বিশেষজ্ঞদের পরামর্শে রেল প্রকল্পের খুঁটিতে পাইল বাড়িয়ে দিয়ে এ সমাধান বের করা হয়েছে। জাজিরা প্রান্তে খুঁটি তৈরি না হয় সমাধানে এই প্রান্তে খুঁটি না ভেঙেই প্রয়োজনীয় উচ্চতা ও প্রস্থ বাড়ানো হয়েছে। তবে মাওয়া প্রান্তে খুঁটি তৈরি হয়ে যাওয়ায় এটি সমাধান আনতে ডিজাইনে পরিবর্তন আনা হচ্ছে। আমরা একটা পাইল বাড়িয়ে ওনাদের যে রিকোয়ারমেন্ট সেটা করে দিয়েছি। ওনারা যে রিকোয়ারমেন্ট দিয়েছেন তো হরাইজন্টাল ক্লিয়ারেন্স, ভার্টিক্যাল ক্লিয়ারেন্স সেটা মেনটেন করে আমরা একটা প্রস্তাব দিচ্ছি। মূল পদ্মা সেতুর ভিতরে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতু ও রেল লাইন নির্মাণ কাজ করছে সেতু কর্তৃপক্ষ। এর বাইরে সেতুর দুই পারে সংযোগ সড়কে ওঠানামার ক্ষেত্রে এই ত্রুটি দেখা দিয়েছিল। পদ্মা সেতুর উপরতলায় 4 লেনের 22 মিটার প্রস্থ থাকলেও নিচতলায় 4.5 মিটারে 2 লেনের ট্রেন লাইন থাকবে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন না ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক টুইটে এই তথ্য জানান তিনি। 1869 সালের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি তার উত্তরসূরির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। এর আগে 150 বছর আগে অ্যান্ড্রু জনসন তৎকালীন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ইউলিসিস গ্র্যান্টের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকেন। জনসন ও ট্রাম্পের মতো কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ থেকে অভিশংসন হয়েছিলেন। মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার পর ট্রাম্প প্রশাসনের পদত্যাগের হিড়িক পড়েছে। 2 মন্ত্রী ও হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা এরই মধ্যে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। আভাস দিয়েছেন আরও বেশ কয়েকজন। সমর্থকদের দাঙ্গা উস্কে দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি উঠেছে। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিণতি কি হবে, হাওয়ায় ভাসছে এখন সে প্রশ্ন। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের মধ্যেই কংগ্রেসে বাইডেনের চূড়ান্ত বিজয় অনুমোদনের পরপরই পাল্টাতে শুরু করে দৃশ্যপট। দাঙ্গায় ঘৃণা জানিয়ে অন্য রূপ ধরেছেন ট্রাম্প, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেকটাই। সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে একে একে। পরিবহন মন্ত্রী এলেন চাও বৃহস্পতিবার টুইটারে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে তিনি পদত্যাগের ঘোষণা দেন। বৃহস্পতিবার ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী বেটসি ডেভস। শুক্রবার থেকে তার পদত্যাগ কার্যকর হবে। আরও পদত্যাগ করেছেন ট্রাম্পের উত্তর আয়ারল্যান্ড বিষয়ক বিশেষ দূত মিক মালভিনি, সিনিয়র সাইবার সিকিউরিটি কর্মকর্তা জন কস্টেলো, হোয়াইট হাউসের অর্থনীতি পরিষদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান টাইলর গডস্পিড এবং হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারা ম্যাথুজ। ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফেনি গ্রিশাম ও হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি রিকি নিসেটাও পদ ছেড়েছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়ান ও ডেপুটি ম্যাথু পন্টিঞ্জারও পদত্যাগের চিন্তা করছেন। ওব্রায়ান জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। এদিকে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর ট্রাম্প কোথায় থাকবেন বা কি করবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংসতায় আহত পুলিশ কর্মকর্তা মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। সুর পাল্টে দাঙ্গাকারীদের প্রতি ঘৃণা জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। কর্মব্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের রাস্তা এখন জনমানব শূন্য। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের কড়া নিরাপত্তা। তারপরও ট্রাম্প সমর্থকদের দাঙ্গায় হতাহতের ঘটনার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগে ঘটেছিল বলে শুনিনি। ট্রাম্পের সমর্থনেই তার সমর্থকরা উদ্ধত আচরণ করছে। আগামী 2 সপ্তাহে যে কোনো কিছু হতে পারে। এবার ক্ষমতা হস্তান্তর কোনো মতেই শান্তিপূর্ণ হলো না। যে কোনো সময় আবার দাঙ্গা বাঁধতে পারে এমনটাই আশঙ্কা করছি। ট্রাম্প সমর্থকদের সহিংস আচরণের চরম নিন্দা করেন বাইডেনও। কংগ্রেসের অনুমোদন পেয়েই বুধবার নতুন অ্যাটর্নি জেনারেল সহ বিচার বিভাগের কয়েকজনের নাম ঘোষণা করেন তিনি। It was not protest. It was chaos. They weren't protesters. Don't dare call them protesters. They were a riotous mob, insurrectionists,
domestic terrorists. সমর্থকদের দাঙ্গায় সমর্থন জানানোর পর সব সোশ্যাল মিডিয়া থেকে ট্রাম্পকে সাময়িক নিষিদ্ধ করা হলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাগারবার্গ এক পোস্টে জানান, ট্রাম্পের পোস্ট তার সমর্থকদের আরও উস্কে দিতে পারে এমন আশঙ্কা থেকে অনির্দিষ্টকালের জন্য অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এদিকে সহিংসতার পরেই সমর্থকদের ভালোবাসা জানালেও এখন গাইছেন উল্টো সুর। বৃহস্পতিবার ওই ঘটনাকে চরম নিষ্ঠুরতা বলে মন্তব্য করে নিন্দা জানান তিনি। এই সময় বাইডেনের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। To those who engaged in the acts of violence and destruction, you do not represent our country. Now Congress has certified the results. A new administration will be inaugurated on January 20th. My focus now turns to ensuring a smooth, orderly, and seamless transition of power. হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। করোনার ভ্যাকসিন নিয়েও বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সরকার প্রমাণ করে দেখাবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে গত এক যুগে অগ্রগতি সাধিত হয়েছে তার একটি সংক্ষিপ্ত চিত্র যেমন ফুটে উঠেছে, তেমনি এই উন্নয়নের ধারাবাহিকতা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখাও প্রস্ফুটিত হয়েছে। করোনা ভ্যাকসিন নিয়ে আজ বিএনপি মিথ্যাচার করছে, যেমন তারা করোনা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে দেশে বিদেশে। নোয়াখালীর বসুরহাট পৌরসভায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। শুক্রবার সকালে পৌর এলাকার 7 নম্বর ওয়ার্ডে পথসভায় তিনি কথা বলেন। এ সময় ফেনীতে উপজেলা চেয়ারম্যান একরামকে পুড়িয়ে হত্যা এবং সরকারি কর্মচারীদের নানা দুর্নীতিরও সমালোচনা করেন আব্দুল কাদের মির্জা। শেখ হাসিনা সাইসের ফল দিয়ে লাইছে গাছ কত অতি উৎসাহী, এগুলা বেশি প্রশাসনের লোকে করছে। কি কিছু বুঝছেন, গত নির্বাচনে ভাবমূর্তি নষ্ট করছে শেখ হাসিনা, এদের বিচার হওয়া উচিত। একটা উপজেলা চেয়ারম্যানকে হত্যা করি প্রথম গুলি করছে, এরপরে তার গায়ের ভিতরে ঢুকাই পেট্রোল দিয়ে আগুন লাগাই দিই, তারা জ্বালাল আছে। আমি এটার বিরুদ্ধে বললে খারাপ। 50 বছরেও মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের কষ্টের জীবন শেষ হয়নি। প্রধানমন্ত্রীর উদ্যোগে 2017 সালে কেউ কেউ স্বীকৃতি পেলেও বাকিদের ভাগ্যে তাও জোটেনি। শুক্রবার রংপুরে এই বীর নারীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে পরিণত হয়েছিল কষ্ট, বেদনা আর তাদের যাপিত জীবনের কান্নার ক্ষণে। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। নাপ দিয়ে আসিয়া ধরি ফেলাইছে, কোলে বাচ্চা ঠেলে দিয়েছে, দিয়ে আমাক উল্টে ব্যাগে হাত বাঁধিয়ে ক্যান্টন নিয়ে গেছে। মৃত্যুর চেয়ে সম্ভ্রম হারানোর যন্ত্রণা কত যে কষ্টের, তার জ্বলন্ত উদাহরণ এই নারীরা। দখলদার বাহিনীর হাতে নির্যাতনের অদৃশ্য ক্ষত প্রায় 50 বছর ধরে বয়ে বেরিয়েও তার যন্ত্রণা শেষ হয়নি। শুক্রবার রংপুর শিল্পকলা অডিটোরিয়ামে ছোট্ট আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এসে 37 জন নারী বললেন জীবনের গল্প। এমন একটা ট্র্যাজিক গল্প বয়ে বেড়াচ্ছেন সবাই। খাইতে পারি নাই, পড়তে পারি নাই, কোথাও আশ্রয় পাই নাই, আমাদেরকে অনেক জনে ঘৃণা করছে, কারো বাসায় আমি উঠতে পারি নাই, আমার স্বামী আমাকে নিয়ে খায় নাই। এদের মধ্যে 15 জন বীরাঙ্গনা 2017 সালে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন প্রধানমন্ত্রীর উদ্যোগে। বাকিরা এখনো যেন যুদ্ধ করে চলেছেন সামান্য স্বীকৃতিটুকুর জন্য। 9 সালে আমরা দরখাস্ত করছি, আজকে 21 সাল, হ্যাঁ, তবু আমরা গ্যাজেটভুক্ত হতে পারি নাই। কত কত আমার যাচাই বাছাই চলে গেল। আমরা ওদের হিসাবে মনে হয় অঘেন্না জিনিস। সম্মাননা, অর্থ আর শীতের পোশাক উপহার দেওয়া হয় অনুষ্ঠানে। অনেকেই কান্নাকাটি করে, তাদেরকে কেউ তুলে আনে না। আমি তাদের জন্য মন্ত্রণালয় পর্যন্ত যোগাযোগ করেছি, যাদেরকে পেয়েছি তাদেরকেও স্বীকৃতি দিতে মন্ত্রণালয় এবং অন্যান্যরা যথেষ্ট গড়িমসি করছে। আমরা পরবর্তীতে আরও অন্যান্য জেলা থেকেও খুঁজে বের করে তাদেরকে সম্মাননার ব্যবস্থা করবে। প্রবাসী কবি সিনথিয়া খানের প্রজাপতি মন কাব্যগ্রন্থের বিক্রয়লব্ধ অর্থে বীরাঙ্গনাদের জন্য এই আয়োজন করেছিল সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন ফিরে দেখা।
রতন সরকার, সময় সংবাদ, রংপুর। রাজধানী পাইকারি বাজার ঘুরে সরবরাহ বেশি থাকলেও ক্রেতা সংকটে দাম পড়ে যাচ্ছে বলে জানান বিক্রেতারা। তবে সরবরাহ কম থাকায় চড়া দাম ইলিশের। সোয়ারিঘাট ঘুরে এসে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বুড়িগঙ্গা পারে সোয়ারিঘাট ঐতিহ্যবাহী আড়তে ক্রেতা বিক্রেতা সমাগমে আগের মতো নেই জৌলুস। এ বাজারে মাছ আসে চাঁদপুর, বরিশাল, ভোলা ও হাতিয়া অঞ্চল থেকে। সরবরাহ তুলনামূলক বেশি থাকলেও ক্রেতা সংকট চরমে বলে জানান বিক্রেতারা। বাজারে পাঙ্গাস 120, রুই 150 থেকে 250, কাতলা 220, চিতল 500, বড় সাইজের বোয়াল ও আইর বিক্রি হচ্ছে 450 থেকে 600 টাকায়। দাম কমেছে কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত। রুই মাছ 2.5 কেজি 3 কেজি ওজনের বিক্রি হইতেছে 250-300। কাতল মাছ 3.5 কেজিটা 300 250। মাছ কম, আমদানি কম, মাছের বাজার ভালো না, বেচতে পারে না। এদিকে কেজিতে 1 থেকে 150 টাকা বেড়েছে ইলিশের দাম। সরবরাহ সংকটের কথা জানান পাইকার ও ক্রেতারা। ইলিশ বেচতেছি 850, 800, 750। আগে এগুলা অত 800 ছিল। আজকে অনেক চড়া, কেজিতে 50-100 টাকা বাড়ছে। শুক্রবারে আয়েশি ক্রেতারা বড় মাছের দোকানে ভিড় করলেও ছোট মাছ কেনাতেও কমতি নেই। সরবরাহ বেশি থাকায় 50 থেকে 100 টাকা পর্যন্ত কমে 5 মিশালি মাছ 400 থেকে 550, টাকি পুঁটি 100 টাকা, কই 120 টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকায়। এখন মাছের দাম নাই, দাম কম, ঠিক আছে। মাছের বাজার পাইতাছি না আগের মতো, দাম কম। কিন্তু ওদিক দিয়ে বেশি দিয়া আর এখানে ব্যস্ত কম দিয়া। বাজার আগের মতন একটু ভালো না, কারণ অর্থনীতির দায়িত্ব হইলে বাজার মাছের দাম একটু কম। যেমন যে মাছ চাপলা মাছ বেচতাম 200 টাকা কেজি, অনেক বেচন লাগে 100 টাকা কেজি। শীতে খাল, বিল ও নদীর পানি কমে আসায় ধীরে ধীরে কমবে মাছের সরবরাহ, দামও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে বৈজ্ঞানিক পদ্ধতিতে সরিষা ক্ষেতে মৌবাগ স্থাপন করে মধু সংগ্রহ দিন দিন বাড়ছে। করোনার কারণে অন্যান্য বছরের তুলনায় মধুর চাহিদা বাড়ায় খুশি চাষিরা। মধু চাষে কৃষকদের আগ্রহী করতে বিনামূল্যে উন্নত মানের মৌবাক্স বিতরণ করা হচ্ছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে সরিষা ফুলের সমারোহ। মাঠের পর মাঠ জুড়ে আছে হলুদের অপরূপ দৃশ্য। জেলার বাসাইলে সরিষার ক্ষেত জুড়ে শত শত বাক্স বসিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু। কালিহাতী, ভুয়াপুর ও নাগরপুর সহ বিভিন্ন উপজেলায় মৌচাষ পদ্ধতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একটা সময় স্থানীয় কৃষকরা মৌবাক্স স্থাপনে সরিষা ক্ষতি হওয়ার আশঙ্কা করলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে এখন তাদের ভুল ধারণা পাল্টে গেছে। 5-7 লক্ষ টাকা বিক্রি হয়, খরচ হয় 3-4 লাখ টাকা। আমাদের যদি কোম্পানিতে আমাদের দেশে বেশি মধু, আমাদের মধু কিনে বেশি প্রাণ কোম্পানিগুলো যদি আমাদের মধু যদি সেল এবং বেশি যদি রেট দেয়, তা সেসব আমাদের ব্যবসাটা খুব ভালো চলে। স্থানীয় কৃষকরা জানান মৌবাক্স স্থাপনে সরিষার ফলন ভালো হচ্ছে, তাদের কোনো বাধা দেওয়া হচ্ছে না। ক্ষেতটা আমার, আমি এদেরকে বসতে দেই এই ভালোর জন্যই, সরিষার ফলন ভালো হয়। জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, গতবারের তুলনায় এবছর সরিষার আবাদ 10% বৃদ্ধি পেয়েছে। সরিষার নতুন জাত এবং মৌবাক্সের কারণে 20% ফলন বৃদ্ধির আশা করছেন এবং কৃষকদের বিনামূল্যে উন্নত মানের মৌবাক্স বিতরণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পরাগায়ন বৃদ্ধি পেলে যে হিসাবটা আমাদের রিসার্চাররা বলছে এবং আমরা বাস্তবেও দেখছি, প্রায় 20% ফলন বৃদ্ধি পাই। ধারণা করছি যে আরও প্রায় 3 থেকে 4 টন মতো এই মৌসুমের মধ্যে আমরা পাবো। টাঙ্গাইলের 12টি উপজেলায় গত বছর 45,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। এবছর 10% সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে। নতুন জাত ও মৌবাক্স স্থাপনের কারণে এবছর 20% ফলন বৃদ্ধি হবে। সময় সংবাদ, টাঙ্গাইল। সাপ্তাহিক ছুটির দিনে লাখো পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিল ধারণের ঠাঁই ছিল না সাগর তীরে। প্রতিটি পয়েন্টে পর্যটকের আনন্দ আর উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা। বালিয়াড়ির দোকানগুলোতে বেড়েছে বেচাকেনা। স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানায় প্রশাসন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। লোকে লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকত। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রতিটি পয়েন্টে ছিল পর্যটকের উপচে পড়া ভিড়। বিশেষ করে বিকেলে সূর্যাস্ত দেখতে তিলদনের ঠাঁই ছিল না সৈকতে। একটু প্রশান্তির খুঁজে সাপ্তাহিক ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে এসেছেন বলে জানিয়েছে আগত পর্যটকরা। গৃহবন্দী ছিলাম, দীর্ঘ সময় পর করোনার অনেকটা কমে আসার ফলে আমাদের কিছুটা পারিবারিক
ভাবে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ার জন্য এই কক্সবাজার আসা। করোনার যে একটা বন্ধ গেছে, তারপরে রিফ্রেশ বলা যায়, এর জন্য আসলে ছুটে আসা। সূর্যাস্তটা দেখে বেশি ভালো লাগলো, আর বিয়ের পরে প্রথম আসা কক্সবাজারে। করোনা পরিস্থিতির মাঝেও স্বাস্থ্যবিধির বালাই ছিল না সৈকতে। তবে ট্যুরিস্ট পুলিশ মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানতে সৈকতে মাইকিং করছে। মাইকিং করে বলতেছি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, মাস্ক পরার জন্য, এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। এদিকে সন্ধ্যার পরপরই জমে উঠেছে সৈকত এলাকার বার্মিজ দোকানগুলোতে বেচাকেনা। আর কাঙ্ক্ষিত ব্যবসা হওয়ায় দারুণ খুশি দোকানিরা। পর্যটক আসছে, আমাদের বেচাকেনা মোটামুটি ভালো হয়েছে। শুক্র, শনি, বৃহস্পতিবার আমাদের বেচাকেনা একটু বেড়ে যায়। সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্টে বার্মিজ পণ্যের দোকান রয়েছে সহস্রাধিক, যেখানে নিয়োজিত রয়েছে 10,000-এর অধিক কর্মচারী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে মহামারী করোনা। একদিনে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃতের রেকর্ড হয়েছে। রেকর্ড 2,70,000-এর বেশি মানুষ আক্রান্তের পাশাপাশি মারা গেছেন 4,100-এর উপরে। এদিকে করোনার প্রকোপ বাড়ায় জাপানে 1 মাসের জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। কঠোর লকডাউন দেওয়া হয়েছে চীনের উত্তরাঞ্চলেও। করোনার উৎপত্তিস্থল সেই চীনে আবারও করোনার অস্তিত্ব মিলেছে। এবার উত্তরাঞ্চলের শহর শিজিয়াংঝুংয়ে 100 মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সঙ্গে সঙ্গে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রায় 1,10,00,000 মানুষের শহরটিতে বন্ধ করে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে জাপানে করোনা সংক্রমণ ঠেকাতে রাজধানী টোকিও সহ আশপাশের আরও কয়েকটি শহরে 1 মাসের জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। শহরগুলিতে 8 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে জরুরি অবস্থা। দেশটিতে প্রতিদিন 7,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় এ ঘোষণা দিল জাপান সরকার। পরিস্থিতি সবার জন্য উদ্বেগের। কয়েকদিন ধরেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভাইরাসটিকে প্রতিহত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গণহারে টিকা দেওয়ার পরও যুক্তরাষ্ট্রে বেড়ে চলেছে করোনা দাপট। বৃহস্পতিবার একদিনে শনাক্ত হয়েছে রেকর্ড 2,70,000-এর বেশি মানুষ। দেশটিতে করোনা তাণ্ডব শুরুর পর একদিনে 4,100-এর উপরে মানুষ মারা গেছে। জানুয়ারি জুড়ে পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের। বড়দিনের পর থেকে এখানে বাড়ছে করোনার সংক্রমণ। আমাদের হাসপাতালেও প্রচুর রোগী আসছে। জরুরি ইউনিটগুলো একদিনও ফাঁকা থাকছে না। যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যেও একদিনে রেকর্ড আক্রান্ত হয়েছে। এছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলোতেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। রাহানুল রানা, সময় সংবাদ। আয়ারল্যান্ডে গেল 1 সপ্তাহ ধরেই চলছে করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী ও বয়স্ক রোগীদের দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন। বাংলাদেশের বেশ কয়েকজন ডাক্তারও ভ্যাকসিন নেওয়ার পর সুস্থ রয়েছেন। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। নতুন বছরের শুরুর দিন থেকেই আয়ারল্যান্ডে লাগামহীনভাবে বাড়ছে করোনার সংক্রমণ। এর মাঝে একটু আশার আলোর খবর দিল ভ্যাকসিন কার্যক্রম। প্রথম দিকে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন নেয়ায় সামিল হলেন 2 বাংলাদেশি ডাক্তার। আমি ফাইজার অ্যান্ড বায়োনটেকের ভ্যাকসিন নিলাম এবং বেশ কয়েক ঘন্টা হয়ে গেল। এখন পর্যন্ত আমি কোনো প্রকার অসুস্থতা বোধ করছি না। আমি জানি ভ্যাকসিনের ব্যাপারে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব আছে। আমি একজন চিকিৎসক হিসেবে বলতে চাই এখানে কোনো সমস্যা হয় না। প্রথম ধাপে চিকিৎসকরা ভ্যাকসিন নেয়ায় সাধারণ রোগীরা চিকিৎসকদের কাছে যেতে অনেকটা নিরাপদ থাকবে বলে মত অনেকের। আমাদের এখানে ডক্টর, নার্স, যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা অলরেডি ভ্যাকসিন নেওয়া শুরু করেছেন। এতে করে আমরা যারা সাধারণ রোগী আছি এরা অনেকটা নিরাপদে তাদের কাছে যাইতে পারবো। এদিকে গেল কিছুদিন থেকে গড় আক্রান্তের হার 5,000 থেকে বেড়ে এখন 6,000 ছাড়িয়েছে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে বাংলাদেশে ফিরেছেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক। এদিকে করোনা পরীক্ষায় সব ক্রিকেটার ও স্টাফের ফলাফল নেগেটিভ এসেছে। প্রথম ধাপে মোট 27 ক্রিকেটারকে পরীক্ষা করানো হয়েছিল। ওয়ানডে দলের সঙ্গে লাল বলে বোলিং অনুশীলন শুরুর সুযোগটা ইতিবাচকভাবে দেখছেন টেস্ট স্কোয়াডে থাকা পেসার আবু জায়েদ রাহি।
মাসখানেক পর আবারও ঢাকায় জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। মিশন সবার জানা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ। এতদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে দল, পরিকল্পনায় ঘাটতি রাখা চলবে না। ঢাকা বিমানবন্দরে নেমেই দায়িত্বটা কি আরও গভীরভাবে উপলব্ধি করলেন? উত্তরটা জানা যায়নি। গণমাধ্যমকে এড়িয়ে গেছেন কোচ। হোটেলে হেড কোচের সঙ্গী বোলিং কোচ ওটিস গিবসন আর ফিল্ডিং কোচ রায়ান কুক। টাইগারদের দুই কোচ এসেছেন দিনের শুরুতেই। এখনও শুরু হয়নি দলীয় অনুশীলন, হয়েছে প্রথম ধাপের করোনা টেস্ট। সিরিজের কোভিড ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মেডিকেল টিম থেকে জানানো হয়েছে ওয়ানডে দলের 24 ক্রিকেটারের পাশাপাশি টেস্ট স্কোয়াডে থাকা আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও খালেদ আহমেদেরও পরীক্ষা করানো হয়েছিল। টেস্ট স্কোয়াডের অন্য সদস্যদের আগেই বায়ো বাবলে প্রবেশ করবেন এই 3 পেসার। যেহেতু পেস বোলারদের অনেক লোড আছে, সো আমার কাছে মনে হয় যদি আমরা আর পরে আসতাম তাহলে আমাদের জন্যই লস হইতো, কারণ যেহেতু আমাদের অনেক বোলিং ওয়ার্কআউট করার প্রয়োজন, কারণ টেস্ট ক্রিকেটে অনেক বোলিং করতে হয়। সো এই জন্য হয়তো আমরা 3 পেস বোলার চলে আসছি আমরা আগে। আর যেহেতু আমাদের করোনা টেস্ট হয়ে গেছে এবং 3 জনের নেগেটিভ আসছে, 3 জনই আমরা মাঠে কাজ করতেছি। এটা আমাদের খুব ভালো একটা অপরচুনিটি আমাদের জন্য, যে আমরা 2 সপ্তাহ আগে মাঠে নামতে পারছি এবং লাল বলে বোলিং করতে পারতেছি, আমরা 3 জন মিলে কাজ করতে পারতেছি। গেল বুধবার থেকে আইসোলেশনে আছেন সিরিজ সংশ্লিষ্টরা। বায়ো বাবলে প্রবেশের আগে আরও একবার করোনা টেস্ট করা হবে ক্রিকেটার ও স্টাফদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন কন্ডিশন আর অপেক্ষাকৃত খর্বশক্তি দল হওয়ায় ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে বাংলাদেশকে ফেভারিট মানছেন উইন্ডিজের সাবেক ব্যাটিং পরামর্শক ও বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের হেড কোচ টবি র্যাডফোর্ড। সময় সংবাদকে অনলাইনে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাডফোর্ড বলেন, বিশেষ গুরুত্ব দিতে হবে টাইগারদের ব্যাটিং লাইন আপে। মাহবুব রিমনের রিপোর্ট। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার তার যতটা সমৃদ্ধ তার চেয়ে ঢের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ারের বেশিটা সময় কেটেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, নারী দল, একাডেমি কিংবা এইচপি। দীর্ঘ সময় কাজ করেছেন উইন্ডিজদের জাতীয় দলের সঙ্গেও। সেই ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে টাইগারদের। প্রথমে ইংলিশ কন্ডিশন, এরপর নিউজিল্যান্ড। এই দলটা গেল কয়েক মাসে ভিন্ন ভিন্ন অবস্থায় খেলেছে। এবার খেলতে হবে উপমহাদেশের স্পিনিং উইকেটে, তার উপর বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারও নেই। তাই তো বাংলাদেশই স্পষ্ট ফেভারিট। কথা বললেন তার হাই পারফরমেন্স ইউনিট নিয়েও। জানুয়ারিতে এইচপি দল নিয়ে নতুন করে কাজ করার কথা থাকলেও ইউরোপে করোনা পরিস্থিতির নতুন প্রকোপে আপাতত হচ্ছে না তা। তাই তো পরিস্থিতির বিবেচনায় ফেব্রুয়ারিতে বাংলাদেশে ফিরতে চান তিনি। এইচপি দলের বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছে, এটা দারুণ খবর। বেশ কয়েকটি কাউন্ট্রি দলের সঙ্গে কথা হয়েছে। সেপ্টেম্বরে এইচপি দলকে নিয়ে ইংল্যান্ড সফরের ব্যাপারে আমি খুবই আশাবাদী। তবে আপাতত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়েই ভাবছি। আপাতত 1 বছরের চুক্তিতে বোর্ডের সঙ্গে কাজ করলেও বিসিবি চাইলে চুক্তির সময়সীমা বাড়াতেও আগ্রহী বলে জানান টবি র্যাডফোর্ড। মাহবুব রিমন, সময় সংবাদ। চট্টগ্রামে পতেঙ্গা সৈকতে হয়ে গেল হাফ মারাথন। 250-র বেশি বিভিন্ন বয়সী প্রতিযোগী অংশ নেন এতে। চট্টগ্রাম অঞ্চলের পর্যটন খাতকে সবার সামনে তুলে ধরতে এ আয়োজন বলে জানান অংশগ্রহণকারীরা। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নতুন দিনে সূর্য ওঠার সাথে সাথে শুরু হয় হাফ ম্যারাথন দৌড়। সাগরের পাশ দিয়ে উপকূলের বিশাল রাস্তা ধরে অংশগ্রহণকারীরা অপূর্ব মনোরম দৃশ্য উপভোগ করতে করতে দৌড়ান। তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এই ম্যারাথন দৌড়ে অংশ নেন। সারা দেশ থেকে 2টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন 260 জন। 21.1 কিলোমিটার 150 জন আর 7.5 কিলোমিটার অংশ নেন 110 জন। তারা জানালেন, শরীর সুস্থ রাখতে দৌড়ানোর কোনো বিকল্প নেই। সমুদ্র আমাদের দেশের জন্য তো একটা সম্পদ, বিরাট সম্পদ, যেটা অনেক কান্ট্রিতেই নাই, বীজ সহ। তো এটা সুরক্ষা সবারই দায়িত্বে। আর এই সময়টা যে আমরা এই একটা থিম নিয়ে আগাচ্ছি, আমাদের জন্য সৌভাগ্য। আমার ওয়েট ছিল 83, আমি এখান থেকে এখন বর্তমানে 63। ম্যারাথনটা মেইনলি হচ্ছে বডি হেলথটা ঠিক রাখার জন্য, ফিট থাকার জন্য। সমুদ্র সুরক্ষার অঙ্গীকারের প্রতিপাদ্যকে সামনে রেখে এই ম্যারাথন দৌড়ের আয়োজন, যার মাধ্যমে বন্দরনগরীকে বিশ্বের কাছে তুলে ধরা ও পর্যটন শিল্পকে বিকশিত করাই মূল লক্ষ্য বলছেন আয়োজকরা। চট্টগ্রামের মানুষকে বিকশিত করার জন্য, ব্যায়ামের দিকে যুগের জন্য বা যে কোনো জিনিস করার জন্য আমরা এই আয়োজন করছি। সুস্থ সবল থাকতে হলে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ নাগরিক, সুন্দর দেশ গড়তে হলে এই ধরনের আয়োজনের
অন্য কোনো বিকল্প নেই বলে মনে করেন আয়োজকরা। প্রতিযোগিতায় সিলেটের 15 বছরের মঈনুদ্দিন সবার আগে দৌড় শেষ করেন। তবে হার কিংবা জিত নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য জানালেন প্রথম দুটি স্থানের অধিকারী দৌড়বিদরা। রানিংটা একটা বেস্ট ওয়ে ফর ফিটনেস, আর রানিংকে বলা হয় মাদার অফ অল এক্সারসাইজ। আমার একটা টার্গেট আছে, প্রথম স্থান অর্জন করলে আমি অনেক আমার বানিয়াচুঙের জন্য, আমার জেলার জন্য আমি একটা নতুন কিছু করে ভালো কিছু করে দেখাতে পারবো। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে না থাকার ঘোষণা ট্রাম্পের। ক্যাপিটাল হিলে তাণ্ডবের পর ট্রাম্প প্রশাসনের পদত্যাগের হিড়িক। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।